নিয়ে আলোচনা করব। ফিনান্সিয়াল ইনস্টিটিউশন অ্যান্ড মার্কেট, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন অ্যান্ড মার্কেটস। আজকে কয় তারিখ? 6 তারিখ। কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করবো যেগুলো খুব ইম্পর্টেন্ট। কিছু এসএস বা বেসিক পার্ট আসবে। প্রথম এমসিকিউ হচ্ছে হোয়াট ইজ দ্য প্রাইমারি রোল অফ ফাইন্যান্সিয়াল মার্কেট? ফাইন্যান্সিয়াল মার্কেটের প্রাইমারি রোল। ফিনান্সিয়াল যে কোনো প্রতিষ্ঠান, ফিনান্সিয়াল যে কোনো অর্গানাইজেশনেরই কিন্তু প্রাইমারি একটা গোল হচ্ছে প্রফিট অর্জন করা, রেভিনিউ অর্জন করা। এই জন্য কেউ যদি প্রশ্ন করে যে ফিনান্সিয়াল মার্কেটের রোলটা কি, এটার অবজেক্টিভটা কি, উত্তর হচ্ছে একটা রেভিনিউ গেইন করা। এবং আপনারা জানেন রেভিনিউ ডেফিনেশন, তাই না? যখন কেউ ফর দ্য ফার্স্ট টাইম কোনো কিছু বিক্রি করে দেয়, তখন সেখান থেকে যে টাকাটা পায় সেটা হচ্ছে রেভিনিউ। যেমন আমি হেলমেটটা উৎপাদক হিসেবে তৈরি করে একজনের কাছে বিক্রি করলাম 500 টাকায়। 500 টাকার সব কিছুই আমার লাভ না, কারণ এখানে দোকান ভাড়া আছে, ফ্যাক্টরি কস্ট আছে, ওভারহেড আছে, এটা একটা ট্রান্সপোর্ট সিস্টেম হয়ে আমি সেল করছি, অ্যাডভার্টাইজিং বিজ্ঞাপনী খরচ আছে, তাই না? এটা র মেটেরিয়াল ইনগ্রেডিয়েন্টের খরচ আছে, যে মেশিন বা লেবারের পিছিয়ে গেছে খরচ আছে। তো 500 টাকায় কি আমার লাভ? না, 500 টাকা আমার রেভিনিউ। যখন সেখান থেকে আমি কস্ট অফ গুডস সোল্ড বাদ দিব, তখন যেটা থাকবে সেটা হচ্ছে আমার প্রফিট। এটাই হচ্ছে রেভিনিউ এবং প্রফিটের মধ্যে পার্থক্য। যেমন এই মার্কারটা, এটা বিক্রি করলাম 50 টাকায়, 50 টাকায় আমার লাভ, বরং এখান থেকে উৎপাদনে যাবতীয় খরচ বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটা হচ্ছে আমার প্রফিট বা মুনাফা। এই হচ্ছে রেভিনিউর সাথে প্রফিটের পার্থক্য। রেভিনিউ আমারটা সবসময় প্রফিটের চেয়ে বড় হয়, সেখান থেকে কস্ট অফ গুডস বাদ দিয়ে যেটা থাকে সেটা হচ্ছে প্রফিট। তাহলে আপনারা সবসময় মনে রাখবেন, যখন ফিনান্সিয়াল মার্কেট বলা হচ্ছে, এটা নিশ্চয়ই ফিনান্সিয়াল অর্গানাইজেশনকে বোঝাচ্ছে। আর ফিনান্সিয়াল অর্গানাইজেশনের একটা মুখ্য উদ্দেশ্য হচ্ছে রেভিনিউ আর্ন করা। ওকে, সেকেন্ড হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং, ওখানে অনেক অপশন দিয়ে দেওয়া আছে। ইজ নট কনসিডার্ড অ্যাজ এ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। হ্যাঁ, ওখানে কি কি অপশন আছে পরে তো কয় নম্বরটা? হ্যাঁ, 2 নম্বরটা। Which of the following is not considered a financial institution? এখানে অপশন হচ্ছে কমার্শিয়াল ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, গ্রোসারি স্টোর, ইনভেস্টমেন্ট ব্যাংক। আচ্ছা দেখেন, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ব্যাংক আছে, এটা একটা ব্যাংক না, তো এটা একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অবশ্যই। তারপর যখন বলা হচ্ছে কমার্শিয়াল ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক হচ্ছে বাংলাদেশের বিএফআই, মানে ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। অনেক জায়গায় থাকে এনবিএফআই, যেমন আইডিএলসি, আইপিডিসি, লঙ্কা বাংলা, এগুলো হচ্ছে নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, তাই না? আর অনেক জায়গায় থাকে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন, এমএফআই, কিন্তু প্রতিটাই কিন্তু ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। কিন্তু একটা মুদির দোকান, গ্রোসারি শপ কি কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন? না, সে চাল ডাল বিক্রি করে, টাকা আয় করে, তাই না? ক্লিয়ার ভাই, আপনি বুঝতেছেন? জি, এটা বলতে আমি লিখতেছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমি চাচ্ছি যেন এটা মানে এমসিকিউ মানে একটু বুঝিয়ে করলে তাহলে আপনাদের দক্ষতা বাড়বে। এটা এমনি যে বুঝবে না সেও উত্তর করতে পারবে, সে যদি একবার হলেও পড়ে থাকে, অপশন দেখলে রাখতে পারবে। কিন্তু এটার পিছনে যে জানাটা, সেটাই আমি মানে ব্যক্ত করতেছি। দ্য ফেডারেল রিজার্ভ সিস্টেম, এটা আমেরিকান সেন্ট্রাল ব্যাংকিং সিস্টেম, ফেডারেল রিজার্ভ সিস্টেম, যেমন জার্মানিতে ডয়েচে ব্যাংক, বাংলাদেশে বাংলাদেশ ব্যাংক, is primarily responsible for conducting monetary policy. আচ্ছা, monetary policy হচ্ছে ইকোনমিক্সের যে দুটো বড় পলিসি থাকে, ফিস্কাল পলিসি, মনিটারি পলিসি, সেটার অংশ। মনিটারি পলিসি হচ্ছে ইন্টারেস্ট রেটকে বাড়িয়ে বা কমিয়ে যখন গভর্নমেন্ট কোন একটা ইনফ্লেশন বা ডিফ্লেশনকে কন্ট্রোল করতে চায়। যখন ইকোনমিতে অনেক টাকা থাকে, গভর্নমেন্ট চিন্তা করে এত টাকা ইকোনমিতে একটা পানের দাম তো 10 টাকা, তাহলে আমি ইন্টারেস্ট রেটটা বাড়িয়ে দিতে বলি সেন্ট্রাল ব্যাংকে। সেন্ট্রাল ব্যাংক যখন 20 টাকা ইন্টারেস্ট দিবে, তখন সব মানুষ সেখানে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করবে। টাকাগুলো ব্যাংকে কলাপস হয়ে গেলে ইকোনমিক টাকা অটোমেটিক কমে ব্যালেন্স হয়ে যাবে, জিনিসপত্রের দাম কমে আসবে, মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি থাকবে না। আবার ডিফ্লেশন যদি হয়, তখন ব্যাংকে বলবো কিছু ইন্টারেস্ট রেট কমে দেবে, মানুষ যাতে একটু বিনিয়োগমুখী এভাবে না হয়, অন্য কোনো প্রোডাক্টের খাতে বিনিয়োগ করে, সুতরাং টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে এসে সেই ইকোনমিতে ঠেলে দিবে,
তাহলে সে মনিটারি পলিসির জন্য শুধু এই ব্যাংক না, যে কোনো ব্যাংকই মনিটারি পলিসির জন্য কাজ করে। ওকে, আর ফিসকাল পলিসি হচ্ছে ট্যাক্সের রেট, এদের সেদিক করে আপনি যদি কন্ট্রোল করতে চান অনেক টাকা যে আপনি ট্যাক্স নেন, সবাই টাকা দিতে বাধ্য হবে, আবার একটু ট্যাক্স কমিয়ে দিলে মানুষের হাতে কিছু টাকা। আচ্ছা, হোয়াট ইজ এ মানি মার্কেট? এক বছরের জন্য যে মার্কেট, শর্ট টার্ম একটা ইনস্ট্রুমেন্টের জন্য যে মার্কেট, সেটা মানি মার্কেট। ক্যাপিটাল মার্কেট হচ্ছে লং টার্ম, যেটা অনেক বছরের জন্য মানুষ বিনিয়োগ করতে পারে। হুইচ অফ দ্য ফলোইং এ টাইপ অফ ডেরিভেটিভ সিকিউরিটি? ডেরিভেটিভ সিকিউরিটি টাইপ কোনটা? অপশন মানে ফিউচার কোনো একটা সময়ে, কোনো একটা লেটার ডেটে, যদি আমি কোনো কিছু বিনিয়োগ করতে চাই বা কোনো কিছু আমি সেল আর বাই করতে চাই, আমি এটা এখনই ডিটারমাইন করব। হয় নাই, আমি আপনাদেরকে নেক্সট ক্লাসটা ফিনান্সিয়াল ডেরিভেটিভ উপর নিব, তখন বিস্তারিত জানতে পারবেন। দুই ধরনের হয়, কল অপশন, পুট অপশন। আপাতত এখন মনে রাখেন অপশন। ওকে, একটা পার্টিজার হিসেবে সে কোনো লেটার একটা ডেটে কোনো একটা ইনস্ট্রুমেন্ট বিক্রি করার, কোনো একটা যে আইটেম সেটা সেল করার বা বাই করার জন্য অ্যাগ্রিমেন্ট করে রাখে। হতে পারে পুট অপশন, হতে পারে কল অপশন। যাই হোক, the main difference between a primary market and secondary market is primary market involves the issuance of new security। হ্যাঁ, যেমন আইপিও যদি প্রশ্ন করা হয়, ইনিশিয়াল পাবলিক অফারিং, এটা কি কোনো প্রাইমারি মার্কেট নাকি সেকেন্ডারি মার্কেট আইটেম? বলতে হবে প্রাইমারি মার্কেট। কেন? কারণ এখন তো শেয়ার লেনদেন হয় নাই, আইপিওর মতো মানুষ শেয়ার কিনবে, তারপর সেটা লেনদেন হবে কোনো অর্গানাইজ শেয়ার মার্কেটে, সেকেন্ডারি মার্কেটে, তখন সেটা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে লেনদেন হবে। কিন্তু আইপিও পর্যন্ত হচ্ছে প্রাইমারি মার্কেটের বিষয়বস্তু, ইনিশিয়াল পাবলিক অফারিং। অ্যান্ড সেকেন্ডারি মার্কেট ইজ involved with trading of existing security। এক্সিস্টিং সিকিউরিটি মানে যেগুলো আইপিও পাস হয়ে মানুষের শেয়ার দেওয়ার অর্ডারে চলে গেছে, সেগুলো যে লেনদেন হচ্ছে, সেগুলো হচ্ছে সেকেন্ডারি মার্কেটের আইটেম, প্রাইমারি মার্কেটের আইটেম। মানুষের হাতে চলে যাওয়ার যেগুলো লেনদেন হচ্ছে ওগুলো হচ্ছে সেকেন্ডারি। হ্যাঁ, আর মানুষের হাতে যাওয়ার প্রিপারেশন চলছে পাবলিক অফারিং এর মাধ্যমে, এগুলো হচ্ছে প্রাইমারি। প্রাইমারি ওগুলো হলো ইস্যু হইছে মাত্র, প্রিপারেশন চলছে। হ্যাঁ, এগুলো হচ্ছে আইপিও। ওকে, আইপিও কিন্তু প্রাইমারি মার্কেটে। যাই হোক, which financial institution primarily facilitates the buying and selling of securities? Securities buy এবং সেল করার জন্য ব্রোকারেজ ফার্মরা কাজ করে। মানুষজন বিভিন্ন ব্রোকারেজ ফার্মে যায়, একটা ভিউ অ্যাকাউন্ট খুলে দেয়, হ্যাঁ, বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট খুলে, তারপর পরবর্তীতে তাকে আইডি পাসওয়ার্ড দিলে সে ঘরে বসে লেনদেনের চেষ্টা করে। অনেকে ব্রোকারেজ ফার্ম বুঝে না, তাই না? অনেকে অনেক সময় ব্রোকারেজ ফার্মকে ধরে আবার অনেকে ব্যবসা করে, ওখানে এক্সপার্ট লোকজন থাকে, তারা সাজেশন দেয় কোনটাতে বিনিয়োগ করবে, কোনটা ছেড়ে দিবে এই মুহূর্তে। এই আমরা ব্রোকার বলতে অনেক শোনাই না, দালাল, কিন্তু ওরা অনেক এক্সপার্ট। একই তো, কিন্তু ব্রোকারেজ ফার্ম মানে তো দালাল, কিন্তু ওদের না অনেক থাকে, জানেন, ওদের এক্সপার্টিস অনেক হাই। এক একটা ব্রোকার প্রচুর টাকা আয় করে, তার ব্রেইন যেভাবে সে ইউটিলাইজ করে বিভিন্ন শেয়ার ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালাইসিসে, বিদেশে অনেক। আমরা এখানে দালাল বললো, ওর কনসালটেন্সি অনেক হাই, সবাই কিন্তু সাজেশন দিতে পারে। এখানে যেমন মনে করেন ব্রোকারেজ ফার্ম যেখানে শেয়ার কেনা বেচা হয়, এখানে একজন ব্রোকারেজ ফার্মে ওই লোকটাকে যেভাবে দেখা হয়, নর্মাল অন্য কোনো বিজনেসের ক্ষেত্রে একটা দালালের কিন্তু ওইভাবে দেখা হয়, আসলে ঝাড়ি মার প্রায় কিন্তু দালাল বাইরে হবে, কিন্তু ওই লোকটাও কিন্তু ওই নির্দিষ্ট সেক্টরে ওই পরিমাণে বুঝে যে ততটা এই ব্রোকারেজ ফার্মে এই লোকটা বুঝে। এই যেমন যতটুকু বুঝে একটা ফার্ম করছে, ওই লোকটাও কিন্তু যেখানে দালালি করুক বা যাই করুক, সে কিন্তু ওই জায়গাটাতে ভালো বুঝে, এই জন্য এটা প্রফেশন। হ্যাঁ, a bonds yield to maturity represents, yield মানে কি জানেন? yield মানে হচ্ছে কি আলটিমেটলি যে আউটপুট আপনি পাবেন, যে টাকাটা পাবেন, যে ইন্টারেস্টটা পাবেন, সেটাই যদি 5 টাকা আপনাকে 1 টাকা ইন্টারেস্ট দেয়, 1 টাকা হচ্ছে yield। yield মানে হচ্ছে বিজনেসের ভাষায় মুনাফা, মুনাফা আউটপুট বা প্রফিট বা রেজাল্ট, ফসল, এমনি বলে ফসল, প্রফিট। ওকে, এমনি মিনিংটা হচ্ছে ফসল, the total return an investor can expect to earn if the bond is held until
ইট ম্যাচিউরস। এমনি ম্যাচিউর হলে আপনি ইট পাবেন, সিম্পল কথা, যেখানে কোনো একটা কিছু ম্যাচিউর হবে সেটাই হচ্ছে ইট। ওকে, তো এটা হচ্ছে 9 পর্যন্ত, বাকি 8 পর্যন্ত। হ্যাঁ 8 পর্যন্ত। 8টা একটা দেন। 1 2 3 4 5 6 7 8। আচ্ছা তাহলে আমরা বাকি 12টাও করবো, ক্যামেরাটাকে একটু অফ রাখি, এরপর আবার করছি। আচ্ছা, এরপরে হচ্ছে দ্য ইন্টারেস্ট রেট চেঞ্জ চার্জ বাই ব্যাংকস ইন দ্য ইন্টারব্যাংক লেন্ডিং মার্কেট ইজ কল্ড লিবো অর লাইবো, লন্ডন ইন্টারব্যাংক অফার রেট। এটা হচ্ছে যখন ইন্টারেস্ট রেট চার্জ হয় কোন একটা ব্যাংক কর্তৃক, সেটা যদি ইন্টারব্যাংক লেন্ডিং সিস্টেম হয় তাহলে সেটা কে করে, কোন প্রতিষ্ঠানের মাধ্যমে সেটা হয়? লন্ডনে অনেক প্রতিষ্ঠান করে, এবং সেটার রেটটা হচ্ছে লাইবর রেট। হোয়াট ইজ দ্য পারপোজ অফ এ সেন্ট্রাল ব্যাংকস ওপেন মার্কেট অপারেশন? মানে সেন্ট্রাল ব্যাংক অনেক সময় ওপেন মার্কেট অপারেশন করে, খোলা বাজারে সে কিছু সিকিউরিটিজ বিক্রি করে, এটাতে কি হয় মানুষজন সেটা কিনে, কেনার কারণে ইকোনমি থেকে টাকা উঠে সেন্ট্রাল ব্যাংকের পকেটে চলে যায়। এটা কেন করা হয়? টু কন্ট্রোল দ্য মানি সাপ্লাই অ্যান্ড ইন্টারেস্ট রেট। মানি সাপ্লাই অ্যান্ড ইন্টারেস্ট রেটকে কন্ট্রোল করার জন্য এটা করে। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ক্যারেক্টারিস্টিক্স অফ লিকুইড অ্যাসেট? লিকুইড অ্যাসেটের একটা ক্যারেক্টারিস্টিক্স কি? যেমন সেটা রেডিলি ব্যবহার করা যায়, টাকা, টাকার চেয়ে সবচেয়ে বড় লিকুইড অ্যাসেট হচ্ছে এটিএম কার্ড, এটিএম কার্ডের চেয়ে একটু হচ্ছে চেক, আবার টাকার সমান্তরালে অনেকটা, চেকের সমান্তরালে অনেকটা হচ্ছে প্রাইস বন্ড। লিকুইড অ্যাসেট হচ্ছে বা লিকুইডিটি হচ্ছে যত দ্রুত একটা অ্যাসেটকে ক্যাশ টাকায় রূপান্তরিত করা যায়। যেমন এখানে বলা হচ্ছে ইট ক্যান বি কুইকলি কনভার্টেড ইনটু ক্যাশ, এটা দ্রুত ক্যাশে কনভার্ট করা যায় উইদাউট সিগনিফিক্যান্ট লস অফ ভ্যালু। সিগনিফিক্যান্ট লস অফ ভ্যালু মানে হচ্ছে খুব বেশি লস নাই। যেমন টাকা, 10 টাকার জিনিস 10 টাকায় পেলেন, তার মধ্যে ইয়ে নেই, পণ্যের বিনিময়ে পণ্য দিলে যে আমি তোমাকে একটা পুরোনো মোবাইল দিচ্ছি, তুমি আমাকে পুরোনো একটা খেলনা দাও, তাহলে এখানে কিছুটা লস হতে পারে। টাকা যেভাবে একটা মেজারমেন্ট হয়, এটা অন্য কোনো জিনিস ওইভাবে একটা মেজারমেন্টটা হয় না। প্রোডাক্ট দিতে গেলেও দেখা যায় কিছুটা লস থাকে। তারপর হচ্ছে মিউচুয়াল ফান্ডস, অনেক ধরনের ফান্ড, অনেক ধরনের ইনভেস্টমেন্ট নিয়ে মিউচুয়াল ফান্ড, অনেক জায়গায় অনেক সিকিউরিটিজকে কেন্দ্র করে মিউচুয়াল ফান্ড। পোর্টফোলিও ইনভেস্টমেন্ট মানে কি? পোর্টফোলিও ইনভেস্টমেন্ট মানে হচ্ছে আপনার ডু নট পুট ইউর অল এগস ইনটু ওয়ান বাস্কেট। সমস্ত ডিম একটা বাস্কেটে রাখলে ভেঙে যাওয়ার সম্ভাবনা। কিন্তু একটা মানুষ যদি কিছুটা হাউস বিল্ডিংয়ে, কিছুটা শেয়ার মার্কেটে, কিছুটা অন্য কোনো জায়গায় ইনভেস্ট করে রাখে, তাহলে তার কষ্টকৃত অর্থ কোনো একটা খাত ধসে গেলে একই খাতে ধসে যায় না। তার ভূমিকম্পে বাড়িটা পড়ে গেল, কিন্তু তার হয়তো শেয়ার ইনভেস্টমেন্ট আছে, হয়তো শেয়ার মার্কেট ধসে গেল, কিন্তু তার বাড়িটা আছে। এরকম অনেক জায়গায় ইনভেস্টমেন্ট করে মানুষ, মিউচুয়ালি একটা ফান্ড গঠন করে, মিউচুয়াল ফান্ড ম্যানেজার থাকে। তো এটা একটা প্রাইমারি ইনভেস্টমেন্ট ইন কোথায়? এই ডাইভার্সিফাইড পোর্টফোলিও অফ সিকিউরিটিজ, বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করা। পোর্টফোলিও মানে কি? অনেক কিছু কম্বিনেশন। আপনাকে কেউ জব মার্কেটে জিজ্ঞেস করলো, তোমাকে আগে পোর্টফোলিও কি কি ইন্ডাস্ট্রি? আপনি ওখানে মার্কেটিং জব করি, আমি ফার্মাসিউটিক্যাল এর পোর্টফোলিও আছে, আমি রিয়েল এস্টেটে ছিলাম, ওখানে অনেক ফ্ল্যাট সেল করেছি, আমি মোবাইল কোম্পানিতে ছিলাম, ওখানে অনেক লুব্রিক্যান্ট সেল করেছি, আমি অন্য ইন্ডাস্ট্রিতে ছিলাম, ব্যাংকে ছিলাম, অনেক এলডিআর পলিসি সেল করেছি, ডিপিএস সেল করেছি। এগুলো হচ্ছে আপনার পোর্টফোলিও। ওকে, তো এটাই পোর্টফোলিও মানে হচ্ছে অনেক কিছু কম্বিনেশন। হোয়াট ইজ দ্য রোল অফ অ্যান ইনভেস্টমেন্ট ব্যাংক ইন পাবলিক অফারিং? পাবলিক অফারিংয়ের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট ব্যাংকের রোলটা কি? টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ডিস্ট্রিবিউট নিউ সিকিউরিটিজ, নতুন সিকিউরিটিজকে বোঝা এবং ডিস্ট্রিবিউট করা যারা ক্রেতা তাদের কাছে। হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইব এ হেজ ফান্ড? হেজ মানে কি? হেজিং মানে হচ্ছে রিস্ক কমিয়ে দেওয়া। হেজ ফান্ড যে ফান্ডে আপনি অনেক সিকিউরিটিজের রিস্ককে এলিমিনেট করতে পারবেন, এমন এক জায়গায় ইনভেস্টমেন্ট করবেন যেখানে সবচেয়ে বেশি অপটিমাম বেনিফিট আসা সম্ভব। খুব বেশি ভালনারেবল জায়গায় ইনভেস্টমেন্ট করা যাবে না। ওকে, তাহলে দেখেন
private investment fund that engages in a wide range of investment and trading activities. Okay, অনেক ধরনের ইনভেস্টমেন্ট করবে, ট্রেডিং অ্যাক্টিভিটিস করবে, rather than sometimes doing only one. Okay, আর মাত্র 6টা আছে। আচ্ছা, এরপর হচ্ছে the term liquidity refers to ওই লিকুইডিটির মধ্যে প্রশ্ন, that is that an asset cannot be sold quickly without significant loss of value. Asset বিক্রি করবো তেমন একটা লস হবে না, আমার liquidity refers to that. Which of the following is an example of a capital market instrument? Capital market instrument হতে পারে বন্ড, স্টক, শেয়ার, তাই না? তাহলে কর্পোরেট বন্ড একটা বন্ড। তারপর হচ্ছে what is the main purposes of the stock market? স্টক মার্কেটের মুখ্য উদ্দেশ্য কি? মানে শেয়ার মার্কেট, আমেরিকায় বলে স্টক, ব্রিটিশরা বা আমরা বলি শেয়ার। To allow companies to raise capital, কারণ সে যদি ব্যাংক থেকে লোন নিত, তাকে টাকা দিতে হতো, ব্যাংকে ইন্টারেস্ট দিতে হতো, সে আইপিওর মাধ্যমে ক্যাপিটাল মার্কেটে এসেছে, তাহলে জনগণ তার কোম্পানির শেয়ার কিনবে, সে কিছু মালিকপক্ষ পাবে rather than having the পাওনাদার, তাই না? ক্যাপিটাল বাই ইস্যুইং শেয়ারস অফ স্টক, এটা একটা মুখ্য উদ্দেশ্য, ক্যাপিটাল সংগ্রহ করা, পুঁজি বাজার, জনগণ থেকে পুঁজি সংগ্রহ করাটাই হচ্ছে কাজ। তারপর হচ্ছে a credit rating agency evaluates the credit worthiness of a borrower or issuer. কোন একটা ব্যক্তিকে লোন দেওয়ার আগে আমরা তার ক্রেডিট ওয়ার্থিনেসটা দেখি না? লাস্ট ক্লাসে আমরা ক্রেডিট রেটিং এজেন্সি নিয়ে কথা বলছিলাম। কেন দেখি? কারণ সে আমাকে লোনটা আদৌ পে করতে পারবে কিনা, আমি কাকে লোন দিচ্ছি। তারপর হচ্ছে which of the following describe a bear market? বুল মার্কেট, বিয়ার মার্কেট, আপনারা জানেন বুল মার্কেট হচ্ছে শেয়ার মার্কেট একদম বুম সিচুয়েশন, যেখানে অনেক দাম বাড়ছে, সুন্দর মতো সবকিছু হচ্ছে, শেয়ারগুলো ভালো বেচা কেনা হচ্ছে। আর বিয়ার মার্কেট হচ্ছে তেমন একটা ক্রেতা নাই, অস্তমিত সূর্যের মতো। বিয়ার মানে কি? ভালো ভালো। বুল মানে সাপ, পাগলা সাপ কি করে? দৌড়ে বেড়ায়। আর যারা ভালো আস্তে আস্তে স্তর করতে চলতে থাকে। তো বিয়ার মার্কেট হচ্ছে ফলিং প্রাইস থাকে যখন। যদি প্রশ্নটা এরকম হতো বুল মার্কেট, তখন রাইজিং প্রাইস হতো। এ মার্কেট characterized by falling prices. প্রাইস ফল করছে, মানুষ ইনভেস্টমেন্ট করতে একটু টাকা করছে, চিন্তা করছে লাভ হবে কিনা। ইকোনমির মধ্যে অনেক সময় খারাপ অবস্থা আসে না, রিসেশন, এভারেজ বুম, হ্যাঁ রিসেশন মানে কি? ইকোনমির অবস্থা খারাপ, তাই না? আবার ইকোনমির বুম অবস্থা থাকে, এভারেজ সিচুয়েশনে থাকে। যাই হোক, এটা হবে ফলিং প্রাইস যেহেতু বিয়ার মার্কেট, আর যদি বুল মার্কেট হতো তাহলে রাইজিং প্রাইস। ওকে, হুইচ ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট is used for hedging, রিস্কটাকে কমানোর জন্য, against fluctuation in foreign exchange rate, ফরওয়ার্ড কন্ট্রাক্ট। আপনি কার সাথে চুক্তি করেন এত ডলারে, ফরওয়ার্ড, হ্যাঁ, কিন্তু দেখা গেল ডলারের মানটা চেঞ্জ হয়ে গেল, তখন আপনি সাফার করবেন না। এর থেকে আপনি বলেন যে আমি তোমার সাথে এটা লেনদেন করবো 15 দিন পর, কিন্তু ভাই আমাকে এই রেটে আপনাকে সেটা দিতে হবে। সুতরাং আমি আপনার সাথে একটা ফরওয়ার্ড রেটে এগ্রিমেন্ট করে নিলাম, তখন ডলারের দাম যদি 2 টাকা বাড়ে, আপনি আমাকে এই রেটে দিন। ফরওয়ার্ড একটা অ্যাডভান্টেজ আমি নিলাম, বুঝতে পারলেন না? তাহলে এই রেসিপিগুলো পাবেন।